তো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুন্নাত জাহান পন্নী, প্রভাষক সমাজকর্ম বিভাগ। শিডিউল অনুযায়ী আজকে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রীদের সাথে একটি ক্লাস নেয়ার কথা। তোমরা ইতিমধ্যেই জানো আমি চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম, যেটির নাম ছিল রোগ এবং বৈকল্যসমূহ। গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে আশা করি। গত ক্লাসে আমরা যে বিভিন্ন বংশগত রোগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি প্রথমেই বলেছি যে এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ তোমরা এই অধ্যায়ের মাধ্যমেই যে মানসিক যে সকল রোগ রয়েছে এবং শারীরিক বা জন্মগত হেরিডিটিক সম্পর্কিত যে সকল রোগ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। সমাজকর্মের ক্ষেত্রে এই মানসিক রোগগুলো সম্পর্কে এবং দৈহিক রোগগুলো সম্পর্কে জানা অবশ্যই দরকার, যেহেতু আমরা আস্তে আস্তে করে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। কাজেই এ সকল রোগসমূহ সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাইকোনিউরোসিস, যেটাকে আমরা নিউরোসিস বা স্নায়ুরোগ বলে থাকি। তিন ভাগেই বিষয়টিকে বলা যায়। সাইকোনিউরোসিসের অপর নাম নিউরোসিস অথবা স্নায়ুরোগ। মানসিক রোগগুলোকে মূলত এই যে নিউরোসিস বা মানসিক রোগগুলোর মধ্যে নিউরোসিস বা স্নায়ুরোগ অন্যতম। এটি একটি মৃদু মানসিক রোগ। এখানে স্নায়ুতান্ত্রিক কোনো গোলযোগ নেই, মূলত অতি সংবেদনশীলতা, উদ্বেগ, বিকাশে বাধা ইত্যাদির কারণে এ রোগের সৃষ্টি হয়। গবেষণায় এটি প্রমাণ হয়েছে যে সব মানুষই জীবনের কোনো না কোনো সময় এই নিউরোসিস রোগের শিকার হতে পারে। এদের আত্মবিশ্বাস কম থাকে, মানসিকভাবে ওরা একটু দুর্বল থাকে। এটিও আমি গত ক্লাসে বলেছিলাম। এখন নিউরোসিসের সংজ্ঞা আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি। নিউরোসিসের সংজ্ঞা কি কি আছে তোমরা একটু দেখো। এখানে বেশ অনেকগুলো সংজ্ঞা রয়েছে। আমি মর্গান এবং তার সহলেখকদের একটি সংজ্ঞা আলোচনা করছি। Neurosis includes relatively mild disorder that are moderately incapacitating disorder in which the individual's perception of reality is not grossly impaired. অর্থ হলো নিউরোসিস তুলনামূলকভাবে মৃদু মানসিক গোলযোগ যা মাঝারি মানের অক্ষমতা সৃষ্টি করে, যাতে আক্রান্ত ব্যক্তিদের বাস্তবে প্রত্যক্ষণ ক্ষমতার বড় ধরনের বৈকল্যের সৃষ্টি হয় না। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যাটি একটু অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে সোশ্যাল ওয়ার্কের অভিধানের ব্যাখ্যাকেই আমরা তুলনামূলক গ্রহণযোগ্য হিসেবে আলোচনা করছি। সমাজকর্ম অভিধান বলেছে, নিউরোসিস ইজ আ টার্ম pertaining to a group of mental disorder that are characterized by persistent and disturbing symptoms of anxiety such as nervousness and somatic complaints. অর্থাৎ নিউরোসিস একগুচ্ছ মানসিক গোলযোগ সংশ্লিষ্ট রোগ যা স্নায়ুচাপ, অস্থিরতা, শারীরিক অসুবিধাজনিত অনবরত এবং অসুবিধা সৃষ্টিকারী উদ্বেগের মাধ্যমে আত্মপ্রকাশ করে। দুটো সংজ্ঞা আলোচনা করে এটি মূলত বোঝা যায় যে নিউরোসিস হলো একগুচ্ছ মানসিক গোলযোগের সমষ্টি এবং এটি মানবদেহের ব্যক্তিক এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। এতে করে রোগীর মধ্যে অবিশ্বাস, অস্থিরতা, ভীতি, উদ্বেগ ইত্যাদির উদ্ভব হয়। যারা এ রোগে আক্রান্ত হয় তাদেরকে নিউরোটিক বলা হয়। মূলত নিউরোসিসে আক্রান্ত রোগীদেরকে কি বলা হয়? নিউরোটিক বলা হয়। এ রোগে আক্রান্তরা সমাজে স্বাভাবিক জীবনযাপন করলেও তাদের কিন্তু মনোচিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি। আমি এখানে নিউরোসিসের বৈশিষ্ট্য আলোচনা করছি না, একসাথে নিউরোটিক রোগীর বৈশিষ্ট্য আলোচনা করে যাব। নিউরোটিক রোগীর বৈশিষ্ট্য কি? আমি বলেছি যে নিউরোসিসে আক্রান্ত ব্যক্তিদেরকে নিউরোটিক বলা হয়। নিউরোটিক রোগীর অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদু মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। নিউরোটিক রোগীরা হীনমন্যতা এবং চাপমূলক পরিস্থিতির সম্মুখীন হয়। তারা অহেতুক
অনেক উদ্বেগ প্রকাশ করে এবং সমস্যাকে বড় করে দেখে। দেখা যায় যে ছোট কোনো সমস্যা কিন্তু তারা কিন্তু সেটাকে বিশাল আকার করে দেখে এবং নানা ধরনের আরও সমস্যার সৃষ্টি করে। এ ধরনের রোগীরা হিংসা এবং আবেগের সম্মুখীন হয়। তাদের মধ্যে অন্তর্দৃষ্টির অভাব পরিলক্ষিত হয়। উত্তেজনা এবং ক্রোধশীলতা নিউরোটিক রোগীদের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও তারা তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে না। তারা অহমিকায় ভোগে। অহমিকা নিশ্চয়ই বুঝতে পারছো, নিজেকে বড় ভাবার তাদের মনোভাব তৈরি হয়। তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করার ক্ষমতা থাকে না। তারা মূলত অনমনীয় এবং পুনরাবৃত্তিমূলক আচরণ করে। নিউরোটিক রোগীরা আত্মকেন্দ্রিক এবং আত্মতৃপ্ত জীবনযাপন করে। তাদের মধ্যে অসচেতন প্রেষণা কাজ করে। এ ধরনের রোগীরা মনোজগতে ব্যথা, রোগবাতিক, পেশির প্যারালাইসিস প্রভৃতি সমস্যায় ভোগে এবং এই মানসিক সমস্যা থেকে বা নিউরোসিসের কারণে তারা দৈহিক সমস্যায় আক্রান্ত হয়। এখন আমাদেরকে জানতে হবে যে নিউরোসিস রোগের আসলে কারণগুলো কি। নিউরোসিস রোগের অনেক কারণ আছে। মানসিক কারণ রয়েছে, জৈবিক কারণ রয়েছে, সামাজিক কারণ রয়েছে, সাংস্কৃতিক কারণ রয়েছে। একটু আলোচনা করছি। নিউরোসিসের মানসিক কতগুলো কারণের কথা আমি বলেছি। এর মধ্যে মানসিক একটি কারণ রয়েছে যেটাকে সাইকোলজিক্যাল কজেস আমরা বলি। নিউরোসিসের ক্ষেত্রে মানসিক কারণকে মনোবিজ্ঞানীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মূলত ত্রুটিপূর্ণ মানসিক বিকাশের জন্যই নিউরোসিস মূল কারণ। মানসিক কারণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথমত যেটি রয়েছে সেটি হলো নম্বরে মনোবৃত্তীয় পীড়ন, অর্থাৎ নিউরোসিসের গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে এটি একটি। মনোবৃত্তীয় পীড়নগুলো হলো দ্বন্দ্ব এবং হতাশা, উদ্বেগ, অতিরিক্ত চাপ, সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা প্রভৃতি। যখন দেখবে যে একজন ব্যক্তি কোনো কাজ করতে চাচ্ছে না, কিন্তু তাকে দিয়ে সেই কাজটি বারবার করে করানো হচ্ছে। যেমন অফিসে একজন ব্যক্তি একটি বিষয় নিয়ে কাজ করতে চায় না, কিন্তু তার উপর সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু তার মনোবৃত্তীয় পীড়ন ঘটে। ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ। নিউরোসিসের আরেকটি মনোবৃত্তীয় কারণ হলো ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে ফ্রয়েড বলেছেন, শিশুর ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন পর্যায় অতিক্রম করার কারণে সাবলীল হয়। এর ব্যতিক্রম ঘটলেই কিন্তু আচরণের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। কাজেই ত্রুটিপূর্ণ বিকাশের জন্যও কিন্তু নিউরোসিস হতে পারে। পারিবারিক পরিস্থিতি। অনেক সময় দেখবে যে বিভিন্ন ফ্যামিলিতে নানা ধরনের কলহ, দাম্পত্য কলহ, ভাই বোনদের মধ্যে কলহ, পরিবারের ভাঙন, কোনো সদস্যের উচ্ছৃঙ্খল আচরণের ফলেও কিন্তু অন্য সদস্যের নিউরোসিস সৃষ্টি হতে পারে। অনুপযোজিত কারণ। মনোবিজ্ঞানী ইয়ং একটি কথা বলেছেন যে পরিবেশের সাথে যখন একজন ব্যক্তি সামঞ্জস্য বিধানে অক্ষম হয় তখন কিন্তু নিউরোসিসের সৃষ্টি হয়। তোমরা হঠাৎ আগে একটু চিন্তা করে দেখো যে স্কুলে বা কলেজে এমন কাউকে পেয়েছো কিনা যে সবার সাথে মিশতে পারতো না বা সবার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না। এই যে ব্যক্তি অক্ষমতার কারণেও কিন্তু এই নিউরোসিসের সৃষ্টি হয়। এবার জৈবিক এবং শরীরবৃত্তীয় কারণ, বায়োলজিক্যাল কজেসগুলো একটু আলোচনা করি। মানবদেহের যে জিনের মধ্যে ডিএনএ নামক রাসায়নিক পদার্থ রয়েছে, এতে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে কিন্তু ব্যক্তির নিউরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে দৈহিক বঞ্চনা, অম্লজানের অভাব, খাদ্যের বঞ্চনা প্রভৃতি কারণেও নিউরোসিসের শিকার হতে পারে। তৃতীয়ত সামাজিক কারণ, সোশ্যাল কজেস। সামাজিক কারণেও নিউরোসিসে ব্যক্তি আক্রান্ত হতে পারে। ব্যক্তি সামাজিক ক্ষেত্রে ব্যর্থ হলে অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে দেখা যায় যে তার স্নায়ুরোগ দেখা দিতে পারে। অর্থনৈতিক বৈষম্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণেও কিন্তু নিউরোসিস সৃষ্টি হতে পারে। উদাহরণ হিসেবে আমি বলি, দেখবে যে যদি তোমরা কখনো কেউ ফেল করে থাকো, পরীক্ষায় ফেল করলে এখানে কিন্তু সামাজিকভাবে একটু চাপ পড়ে, ফ্যামিলিতে একটু চাপ পড়ে, তখন মানসিকভাবে সবাই আসলে বিপর্যস্ত থাকে। এখান থেকে কিন্তু নিউরোসিসের উদ্ভব হতে পারে। সংস্কৃতি সম্পর্কীয় বিষয়, কালচারাল কজেস রয়েছে। দেশের কৃষ্টি সংস্কৃতির তারতম্যের মাধ্যমে মানুষের স্নায়ুরোগ দেখা দিতে পারে। দেশের যে সংখ্যা লঘু রয়েছে তাদের প্রতি সংখ্যাগরিষ্ঠদের যদি হিংসা বা বিদ্বেষ থাকার কারণে নিউরোসিস দেখা দিতে পারে। উদাহরণ হিসেবে বলি, আমেরিকায় যে নিগ্রো শ্বেতাঙ্গ রয়েছে তাদের
বৈষম্যের কারণে কিন্তু নিগ্রোদের মধ্যে নিউরোসিস দেখা দেয়। আমাদের দেশের উপজাতিদেরও এ ধরনের সমস্যা হতে পারে। এ সকল কারণেই মূলত নিউরোসিস দানা বেঁধে ওঠে। বংশগত কারণ, চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্যের স্বভাব বা শৈশবে চাপ সৃষ্টিকারী শৈশবের বিকাশ, সাংস্কৃতিক বিভিন্ন কারণে এই নিউরোসিস বিষয়টি তৈরি হতে পারে। এবং মানসিক সমস্যা তো রয়েছেই, মানসিক কারণগুলো তো রয়েছেই। দেখো, বইয়ে অনেকগুলো নিউরোসিস রোগের ধরন বা টাইপস দেখা যাচ্ছে। টাইপসগুলো খুব ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। প্রথমত যে টাইপসটি নিয়ে আলোচনা করছি সেটি হলো অ্যাংজাইটি রিয়াকশন বা উদ্বেগ বা দুশ্চিন্তামূলক প্রতিক্রিয়া। নিউরোটিক রোগীদের মধ্যে এই উদ্বেগজনিত প্রতিক্রিয়া বা সংখ্যাটাই বেশি। এই ধরনটি খুবই সাধারণ এবং রোগীরা সবসময় কোনো না কোনো কারণে উদ্বেগ দ্বারা তাড়িত হয়। তাদের উদ্বেগের কারণ হচ্ছে যে কোনো কারণেই তারা হতাশ হয়ে যায়, বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মানসিক চাপের মধ্যে থাকলেও তারা সেগুলো আবার এড়িয়ে যায়। এর ফলে দেখা যায় যে তাদের মধ্যে উদ্বেগ চলে আসে। এই অ্যাংজাইটি রিয়াকশনটি হলো যতগুলো নিউরোসিস রোগ রয়েছে তার মধ্যে সাধারণ এবং সবচেয়ে বেশি রোগী এই অ্যাংজাইটি রিয়াকশনে ভোগে। তোমরা দেখবে যে সবসময়ই যে মানুষ যারা নিউরোসিসে আক্রান্ত তারা দুশ্চিন্তায় ভুগবেই। সবসময় তাদের দুশ্চিন্তা করা একটি রোগে পরিণত হয়ে যায়। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো অহেতুক ভীতি বা ফোবিক রিয়াকশন, যেটাকে আমরা ফোবিয়া বলি। ফোবিয়া কথাটির সাথে আরও বেশি পরিচিত হবে কয়েকটি ক্লাস, 2-3টি ক্লাস পরেই এগুলোর ডিটেলস আলোচনা করব। যে ফোবিক রিয়াকশন রয়েছে সেখানে নিউরোসিস রোগের আরেকটি ধরন আসলে এটি। এই ফোবিক রিয়াকশনে আক্রান্ত ব্যক্তি বস্তু বা পরিবেশ নিয়ে অহেতুক ভয় পায়। যেমন কেউ কোনো উঁচু স্থানে গেলে পড়ে যাওয়ার ভয় পায়, কেউ পানি দেখে অহেতুক ভয় পায়। কিন্তু এ সকল ভয়ের কিন্তু কোনো আলটিমেটলি কারণ নেই। অহেতুক ভয়ের পেছনে কোনো কারণ খুঁজেই পাওয়া যাবে না। এ ধরনের রোগীরা ভীতিমূলক অবস্থা থেকে দূরে থাকে। কোনো অজানা ভীতি বা সবসময় তাদেরকে অজানা ভয় তাড়িয়ে বেড়ায়। তৃতীয়ত রূপান্তরমূলক প্রতিক্রিয়া। রূপান্তরমূলক প্রতিক্রিয়ার মূল বক্তব্য হলো এক্ষেত্রে মানসিক সমস্যাকে রোগীরা দৈহিক লক্ষণের মাধ্যমে প্রকাশ করে। যেমন হিস্টেরিয়া রোগের কথা জানো, হিস্টেরিয়া বা খিঁচুনি রোগীদের এ ধরনের সমস্যা দেখা দেয়। যেমন তারা সেন্সলেস হয়ে যায়, মাথা ব্যথা, হাত পা অবশ হওয়া, হাত পা ফাঁপা ইত্যাদি বিভিন্ন কারণ আসলে এই যে রূপান্তরমূলক প্রতিক্রিয়ার এই ধরনের দেখা যায়। এটিও একটি নিউরোসিস রোগ। এটি মূলত মানুষ যখন এই উদ্বেগ, অহেতুক ভীতি ইত্যাদি বিভিন্ন কারণ পেরিয়ে তারা দৈহিকভাবে এই সকল সিমটম তাদের মধ্যে দেখা যায়। 4 নাম্বার যেটি রয়েছে সেটি হলো বাধ্যতামূলক প্রতিক্রিয়া, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা একদম খাঁটি বাংলায় যেটাকে কি বলি বলো তো? সূচিবায়ু রোগ। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে নিউরোসিসের আরেকটি ধরন। এ ধরনের নিউরোসিস রোগে আক্রান্তরা নিজের ইচ্ছার বিরুদ্ধে অযৌক্তিক চিন্তা করে। অযৌক্তিক চিন্তাকে তারা আচরণের মাধ্যমে প্রকাশ করে। ধরো আমার কথাই বলি, যদিও আমার মনে হয় না আমি অবসেসিভ কম্পালসিভ রিয়াকশনে আক্রান্ত, তারপরও দেখা যায় যে আমি বারবার করে হাত ধুই। আমি জানি না কেন আমি বারবার করে হাত ধুচ্ছি, আমি কোনো কিছু ধরলেই গিয়ে বারবার করে হাত ধুচ্ছি। এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ অবসেসিভ কম্পালসিভ রিয়াকশন। তোমরা আবার কেউ আছো যারা অতিরিক্ত পরিচ্ছন্ন থাকতে পছন্দ করো। অনেকেই আছে যে বারবার বিছানাটা ঝাড়ু দিচ্ছে, বারবার থালা বাসন বারবার করে ধুচ্ছে, যতবার খেতে যাচ্ছে একবার না 5 বার 7 বার করে ধুচ্ছে। এই যে এগুলো তারা কিন্তু জানে না যে শুধু অযৌক্তিক চিন্তা এবং অযৌক্তিক চিন্তাকে আচরণের মাধ্যমে প্রকাশ। কিন্তু কেন করছে এইটার উত্তর আসলেই কিন্তু কারো কাছে নেই। এই অবসেসিভ কম্পালসিভ রিয়াকশনও কিন্তু নিউরোসিসের আরেকটি টাইপস। আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে বিচ্ছিন্নতামূলক প্রতিক্রিয়া। এ ধরনের নিউরোসিস রোগীরা সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়ে একদম বিস্মৃতি বা অবচেতনের আশ্রয় নেয়। তাদের আসলে সাময়িকভাবে আমরা যেটাকে বলি শর্ট টার্ম মেমোরি লস ঘটে। মস্তিষ্ক রোগজনিত বিস্মৃতির মতো নয়। অতীতের কোনো ব্যর্থতা থেকে মুক্তি পেতে রোগী সব কিছু ভুলে যায়। রোগীদের স্বপ্নচারিতা এবং বহু ব্যক্তিত্বের অধিকারী হতে
পারে। এই বিচ্ছিন্নতামূলক প্রতিক্রিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ টাইপস। আমি তোমাদের এগুলো আরও ডিটেলস একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। এই যে রোগগুলো আলোচনা করলাম সেই রোগগুলোর কারণ, প্রতিকার, কিভাবে আমরা এই রোগগুলো থেকে মুক্তি পাবো, সব কিছু নিয়েই আসলে 7-8টি ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তোমরা পরের ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।